কঠিন হতে চলেছে। এই যে আগে যেরকম ভাবে একটা মানে যার বয়কট থাকতো, অন্য দলকে সাপোর্ট করলে, এই জিনিসটা কি বদল হতে চলেছে? আমি এটাই মন থেকে চাই, বিশ্বাস করো। আমি সবসময় সবাইকেই বলে আসি যে ইন্ডাস্ট্রি আর পলিটিক্স দুটোকে এক করা কখনোই উচিত না। পলিটিক্স যার ওপিনিয়ন, যার ইচ্ছা স্বেচ্ছায় করছে, কিন্তু তুমি একটা মানে পার্টিকুলার পার্টি জয়েন না করলে বা কম্প্রোমাইজ না করলে কাজ পাবে না, এগুলো সত্যি বন্ধ হওয়া উচিত। কি বলতো, আমার মনে হয় যারা যারা ডিজার্ভিং, কেপেবল, তারা সবাই কাজ পাবে, ইরেসপেক্টিভ অফ পার্টি পলিটিক্স। এখানে তো পাপিয়াদি নির্বাচিত হয়েছেন, সেখানে কি কতটা আশাবাদী? হ্যাঁ, সরি, কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। মানে ওনার সাথে আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আলাপ, ওনার বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ওনার সাথে অনেক শোতে গেছি একসাথে। তো আজকে আমার ওয়ার্ডের বিধায়ক উনি হয়েছেন পাপিয়াদি, ওনাকে কংগ্রেচুলেট তো করতেই এসেছি। তার সঙ্গে সঙ্গে যে কথাগুলো প্রথমেই বললাম, এগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমি চাই আর মানুষ এত কষ্ট না পাক। আমি প্রচুর ভিডিওস দেখলাম রিসেন্টলি, অনেক টেকনিশিয়ানরা কষ্টে আছে, 2-3 বছর কাজ পায়নি। আমি তো সরেই গেছিলাম আস্তে আস্তে নিজের থেকে, কারণ আমি পলিটিক্সে ইনভলভ হতে চাইনি কখনোই। তোমরা দেখোনি হয়তো আমার কখনো দিদির সাথে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন আমি চাই এগুলো সব ঠিক হয়ে যাক, সবাই কাজ করুক। স্টুডিও পাড়ার এই যে স্টুডিও পাড়ায় এতদিন ধরে যে ব্যাপারটা চলতো, যে কেউ যদি অন্য রাজনৈতিক দলকে সাপোর্ট করতো তাকে কাজ দেওয়া হতো না, ইত্যাদি ইত্যাদি, এবারে কি মনে হয়? আমরা সব জায়গাতেই তৃণমূলের রাজনৈতিক শিকার হয়েছি। আমি বিশেষ করে ম্যানেজার, আমার নাম পিঙ্কু গোস্বামী। আমাকে 2018 তোমায় এই রানী রাসমণি করছিলাম, রানী রাসমণি থেকে আমাকে এখানকারই আমাদের যে ম্যানেজার গিল্ডে যারা ছিলেন, তারা বাবাই হাসান, তারা আমাকে কাছ থেকে বঞ্চিত করে। সেই যে বঞ্চিত করে, তারপরে আমি অনেক কিছু বলেছি, বলাতে কোনো কাজ হয়নি, এবং আমার কার্ডটাকে বলে নাকি তোমার কার্ড ক্যান্সেল করে দিয়েছি। ভালো, ঠিক আছে, কিন্তু এখন যেটা চাইছি, এখনকার সরকার যে এসছে, আমরা চাই যে পুরো ফেডারেশন থেকে আরম্ভ করে প্রতিটা গিল্ড যেন রাজনীতি মুক্ত একটা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, যেখানে রাজনীতিটা হবে স্টুডিওর বাইরে, জেটের বাইরে রাজনীতি, কিন্তু যখন স্টুডিওয় ঢুকবো, কাজ করতে ঢুকবো, তখন আমরা সব এক। হ্যাঁ, কিন্তু আমরা কখনোই চাইবো না যে এখানে রাজনীতিটাও ঢুকে যাক। তাহলে কি হবে, যেটা আগে যা ছিল এখন সেইটা আবার ঘুরে ফিরে আসবে। এই যে ইনফাতে যে ঝামেলাটা হলো, আমরা দেখলাম দুদিন আগে। অ্যাকচুয়ালি ইম্পার যে ব্যাপারটা, ইম্পাই কিন্তু আমাদের উপর ছড়ি ঘোরায় ফেডারেশন। ইম্পা হচ্ছে মেন, কেননা যাবতীয় ছবি রিলিজ থেকে আরম্ভ করে ছবি মানে শুরু থেকে শেষ হচ্ছে ইম্পা, এবং ওখানে ডিস্ট্রিবিউটার, এক্সিবিউটার সব আছে যারা হলগুলোকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ওখানেও গুটি কয়েক যারা বসেছিল তারা পুরোপুরিটাই পুরো কায়েম করে রেখে দিয়েছিল। কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে, দেখা যাক, ভালো হওয়ার নিশ্চয়ই হতে পারে। আশ্বাস তো দিয়েছে এই সরকার যে এবার আর রাজনীতির রং দেখে বিচার করা হবে না, সবাই কাজ পাবে। এখানকার যে এমএলএ পাপিয়া অধিকারী, তিনি তো তাই আশ্বাস। একদম একদম, আর পাপিয়া অধিকারীর সঙ্গে আছি, সঙ্গে থাকবো, এবং ওনার যে চিন্তাধারা, উনি যে আজকে উনি নন, উনি অনেক পুরনো একজন অভিনেত্রী। আগেকার নায়িকা ছিল, প্রচুর ছবির নায়িকা। তার একটা ছবির হিট গান, সেই গানগুলো আমাদের সবসময় মনের মধ্যেও থাকে। এবং আমি চাই যে পাপিয়া অধিকারীর তত্ত্বাবধানে যদি আমরা সবাই এক ছাতার মধ্যে আসতে পারি, এবং পাপিয়াদিকে আমরা যদি ঠিক মতন সাপোর্ট দিতে পারি, তাহলে আমরা একটা ভালো স্বর্ণযুগ হবার, যেরকম 2011 সালের আগে যেরকম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা ছিল, যে যেরকম ভাবে কাজ করুক, যে যেরকম, কেউ বাধা দিত না, কেউ ইয়ে করতো না। ছোট বড় মাঝারি নানান ধরনের প্রডিউসাররা এসে কাজ করতো। এখন তো ছোট প্রডিউসার গুলো আসেই না, কাজ করতেই আসে না। যাদের যদি বলি, বলে আমরা তো কাজ করবো কিন্তু হল পাবো না, হল পাওয়া নেই, কিচ্ছু নেই সত্যি। তারা এমন মূর্তি কয়েক রেখে দিয়েছে, তারাই শুধু কাজ করবে, তারাই হল পাবে, তারাই সবকিছু করবে, তারাই প্রোডাকশন করবে। ছোট, হ্যাঁ, তারা কিন্তু এটা ইয়ে করতে পারবে না। আর তার থেকে বড় কথা, এই ইন্ডাস্ট্রিটাকে পুরোপুরি কায়েম করে রেখে দিয়েছিল 3-4 জন। তারা এখন নানান রকম ভাবে ইয়ে করার চেষ্টা করেছে। ম্যানেজার গিল্ড, বিশেষ করে ম্যানেজার গিল্ডকে যারা এখন মেন মাথাতে রয়েছে, যারা এখনো পর্যন্ত রয়েছে, বাবাই, নিরুপম দে এবং হাসান, জামালউদ্দিন হাসান না কি নাম,
আমরা হাসান বলেই জানি, কেন বিরাট বড় নাম, সে বলা যাবে না। আর এরা হচ্ছে আসল, আর বাদবাকি যারা সব সাঙ্গ পাঙ্গ যারা রয়েছে না, তারা তারা এর এর ইয়েতেই কাজ করে। কেননা ওদের একটা এমন একটা টিম ওয়ার্ক আছে, ওরা ছাড়া আর কেউ কাজ করতে পারে না। এক একজন ম্যানেজার আছে, হ্যাঁ, 3টে করে মেগা সিরিয়াল করে, কিন্তু আমাদের ট্রেড ইউনিয়নের লতে আছে, হ্যাঁ, একজন লোক দিনে একটা কাজই করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে ওরাই কিন্তু নিয়ম ভঙ্গ অনেক কিছু ভাঙছে, তড়গড়া করে এসছে। এখন তারা নতুন ভাবে যেই এসছে, তারা নতুন সুর শুরু করে দিয়েছে, গান গাইতে শুরু করে দিয়েছে। তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তারা কিন্তু তারাও ওর সঙ্গে সুর মিলিয়ে রেখে দিয়েছে, কেননা নাহলে তো কাজগুলো তো হাতছাড়া হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন পরিস্থিতিটা এমন জায়গায় আছে যে আমরা কিন্তু ওদের বিপক্ষে। আমি বাপি সান্যাল। আমাকে গিল্ডের দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল, ওদের কিছু মুষ্টিমেয় একটা গ্রুপ ছিল, সেই গ্রুপই শুধু কাজ করতে পারতো। তারা একটা মেগা শেষ হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা হিন্দি ছবিতে চলে যাচ্ছে, অ্যাড করছে, কর্পোরেট প্রোগ্রামগুলো করছে। আমরা কোনো জায়গায় আমাদের এন্ট্রি দিচ্ছিল না। এবার আমরা গত 14 মাস ধরে, 14 মাস আগে বলছি, গিয়ে গিল্ডের এগেনস্টে একটা খোলা চিঠি আমরা বার করি। গিল্ডে কি কি অনিয়মগুলো চলছে, গিল্ডে সিন্ডিকেট চলছে, গিল্ডে স্বজন পোষণ চলছে, তারপর গিল্ডে ধরুন কেউ মারা গেল, ওদের কাছের লোক হলে সে 11 লাখ টাকা পাচ্ছে, আর যে ওদের অ্যান্টি গ্রুপ যে প্রতিবাদ করছে সে 25,000 টাকা পাচ্ছে। এই গিল্ডের মধ্যে এই বৈষম্যটা থাকবে কেন? একটা সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তোমরা নির্বাচিত হয়েছে সবার ভোটেই, তুমি যখন সেই পদটা হোল্ড করছো, তোমার কাছে প্রত্যেকটা টেকনিশিয়ানই সমান সমান প্রাধান্য পাবে, ঠিক আছে? সেটা না করে ওদের যারা যারা ভোট দেয়নি বেছে বেছে তাদেরকে একদম নন কোঅপারেশন করে রেখেছে। আর অ্যাকচুয়াল নন কোঅপারেশনের এগেইনস্টে কোনো আইন হয় না। যদি ও বলে আমার সাথে কাজ করবে না, আমি কি করব? আমি তো জোর করে কাজ করাতে পারবো না। গত 14 মাস ধরে আমাকে টোটালি ওরা ব্যান করে দিয়েছে, কোনো মানে কোনো চিঠি পর্যন্ত দেয়নি, কোনো শোকজ করেনি। অথচ আমার সাথে কেউ কথা বলে না, কোনো ম্যানেজার, কোনো অ্যাসিস্ট্যান্ট কেউ কথা বলে না। কারণ যদি তারা আমার সাথে কথা বলে, যদি কোনো কারণে এই কথাটা বাবাই আর হাসানের কাছে চলে যায়, তাহলে তারা আর কাজ পাবে না। এই ভয়ে আমরা স্টুডিওতে একা একা আসতাম। আমি সব রকম স্টেপ নিয়েছি। ওদের এগেনস্টে 3টে থানায়, হরিপুর থানায় ডায়েরি আছে, রিজেন্ট পার্ক থানায় আছে। সেই টাইমে ছিল তো তৃণমূলের পুলিশ, তারা কোনো বিচার করেনি। দিনের পর দিন স্বরূপ বিশ্বাসের অফিসে গেছি, আমাদের সুরুচি সঙ্গের ওখানে। আমাকে উনি জিয়ে রেখেছে ব্যাপারটা, উনি কোনোদিনও সলভের চেষ্টা করেনি। ওনার তখন ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, ওনার বাবাই হাসানকে ডেকে বলতে পারতো যে কেন এই ছেলেটাকে কাজ করতে দিচ্ছিস না, কেন কি হয়েছে মিটিয়ে নে। ও সেটা করেনি। উল্টে আমি যে খোলা চিঠিটা লিখেছিলাম, তার এগেনস্টে ওরা আমাকে একটা চিঠি দিয়ে জানালো যে তুমি আসো আমাদের অফিসে, আমাদের একটা তোমাকে নিয়ে কমিটি মিটিং হবে। বললাম ওকে, আমি যাবো, অসুবিধা তো কিছু নেই। যদি আমি কিছু ভুল করে থাকি ক্ষমা চাইবো, অসুবিধার তো কিছু নেই, কিন্তু কাজটা আমার আটকাবে কেন? কিন্তু আমরা যখন অফিসে গেলাম, সেই অফিসে দেখলাম 60 থেকে 70 খানা ছেলে একটা কমিটির মিটিং এ থাকতে পারে না। গিল্ডের অফিসের যে সিসিটিভি গুলো ছিল সব অফ করে দিয়েছে। ওরা একটা নিজেও একটা ভিডিওগ্রাফার রেখেছে। তারা কি করছে, মানে ওইখানে আমাকে 2 ঘন্টা ধরে মেন্টাল হ্যারাসমেন্ট, জোর জবরদস্তি করে কিছু লেখা। যখন আমি লিখতে চাইছি না, তখন কি করছে, ক্যামেরাটা অফ করছে, অফ করে আমাকে ঘাড়ে মাথায় এসব পেছনে ধাক্কা টাক্কা দিয়ে একটা মেন্টাল টর্চার 2 ঘন্টা ধরে করেছে। জোর করে লিখিয়েছে, না লিখলে আমি যে কাউকে খবর দেবো, আমার তো একটা আত্মসমর্পণ সম্মুখে একটা কাউকে খবর দিতে, আমি ছেলেরা গেলে ছেলে 10খানা বন্ধু নিয়ে আসতে পারতো। আমি পাড়ায় খবর দিলে পাড়ায় 10টা ছেলে আসতে পারতো। আমি কাউকে ফোন করতে পারছি না, জোর করে আমার থেকে ফোনটা কেড়ে নিয়েছে। ওখানে ওরা যা করার করলো, করার পর 9টা সাড়ে 9টার সময় আমাকে জোর করে 30-35টা বাইক, আমাকে জোর করে আমার বাইক, আমি বাইক নিয়ে গেছিলাম, আমাকে বাইক নিতে দেয়নি, বলে বাইক এখানে থাকবে, তুমি চলো। আমাকে জোর করে সেক্রেটারি তার স্কুটিতে তুলে নিয়ে গেল বাবাইয়ের পাড়ায়। একটা গিল্ডের কেস, সেটা পাড়ায় যাবে কেন? আমি যদি যাই করি না কেন, সেটা তো গিল্ডেই শেষ হয়ে যাবে। ওরা জোর করে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে প্রায় 100-150 লোকের সামনে হ্যারাসমেন্ট করছে। 11:30 পর্যন্ত আমার সাথে যা তা করেছে, জোর করে যে আমাকে বাই প্রেশার থানায় ডায়েরিটা তুলতে হবে। আমি বলেছি তুলবো না, না তুললে আমাকে থাকতে দেবে না, বাঁচতে দেবে না। সমস্ত ভিডিও রেকর্ডিং আমার কাছে আছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। হরিপুর থানায় 3টে ডায়েরি করা হয়েছে, তারা কোনো স্টেপ নেয়নি। রিজেন্ট পার্কে ডায়েরি করেছি, স্টেপ নেয়নি, কারণ ওরা তখন
ম্যান পাওয়ার মানি পাওয়ার দুটোই ওদের পক্ষে ছিল, ঠিক আছে। আমার সাথে লোকে কথা বলতে ভয় পেত এই অবস্থায়। তারপরেও আমরা প্রডিউসার জোগাড় করে, আমি 5টা ছবির জন্য একটা করে, একসঙ্গে 5টা না, 5টা ছবির জন্য গিল্ডে চিঠি জমা দিই। হঠাৎ দেখা গেল শুটিং ধরুন 12 তারিখে, 11 তারিখ রাত্রেবেলা ফেডারেশন থেকে ফোন করে আছে, বাপি তুমি কাজটা করতে পারবে না। কেন না হাসান বারণ করেছে, কেন না বাবাই বারণ করেছে। অন্যান্য গিল্ড, ওদের পেটুয়া গিল্ড, ড্রাইভার গিল্ড আছে, ড্রাইভার গিল্ডের সেক্রেটারি স্বপন তো 1 নম্বর দালাল হয়ে গেছে বাবাইয়ের লেজ। স্বপনকে বললাম, স্বপন গাড়ি দেবে, আমার জেদ চেপে গেল, প্রোগ্রাম করবো। স্বপনকে বললাম, স্বপন বলছে না বাপিদা তোমার সঙ্গে একটা গিল্ডে ঝামেলা চলছে, বাবাই হাসান ক্লিয়ারেন্স না দিলে তোমার গাড়ি দেওয়া যাবে না। বাধ্য হয়ে ওই রাত্রেবেলা প্রডিউসারের শুটিং ক্যান্সেল হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে, আর্টিস্ট সব অ্যাডভান্স করা আছে, বাধ্য হয়ে আমি ছবিটা থেকে সরে গেলাম। এইভাবে 5টা ছবি করতে দেয়নি। একটা মেগা সিরিয়াল ব্লুজের আমার করার কথা ছিল, আমার বস একজন ছিল, ওরা কি করলো, ওখানে ঢুকে বসটাকে চেঞ্জ করে দিল, অন্য বসকে ঢোকালো, অটোমেটিকলি অন্য বস তার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে কাজটা শুরু করলো। আমি করতে পারলাম না, 14 মাস কাজ না করে দেওয়ালে পিঠ থেকে গেছে আমার। মানে বাড়ির অবস্থা কি খারাপ আপনাকে বলে বোঝাতে পারবো না, তবু মনের জোরে একা লড়ে গেছি সেই টাইমে। আজকে দেখছেন, আপনি দেখছেন এত লোক, তো আজকে এত লোক কেউ ছিল না, আমরা 2-3 জন মিলে লড়াই করেছি। দাদা আপনি তো ফিল্ম মেকার, তো এতদিন ধরে যে স্টুডিওগুলোতে যে মানে নিয়ম রীতি চলতো, যেভাবে সদন পোষণের কারবার চলতো, কি বলবেন, এটার অবসান ঘটলো? অবশ্যই অবসান ঘটলো। তার কারণ আমরা সবাই জানি পাপিয়া অধিকারী, পাপিয়াদি ইজ এ জায়ান্ট কিলার, এবং সেটা উনি প্রুফ করে দিয়েছেন। আর আমাদের সম্পাদক মহাশয় মাননীয় শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন, যে এখন আর কোনো পলিটিক্যাল যুক্তি তর্ক নয়, শুধুমাত্র তারাই কাজ করতে পারবে ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যাদের কোনো রং নেই। এবং এটাই হওয়ার দরকার ছিল, যেটা আনফর্চুনেটলি লাস্ট 15 বছর ধরে আমরা দেখতে পাইনি। এবং লাস্ট 15 বছর ধরে আগের সরকার ইন্ডাস্ট্রিটাকে একটা গার্বেজ তৈরি করেছে আনফর্চুনেটলি। এবং আমরা সবাই যারা ভালো কাজ করার চেষ্টা করি তার এগেনস্টে ছিলাম, আছি, থাকবো। এবং আমাদের আশা যে নিশ্চয়ই অবশ্যই পাপিয়াদি যেরকম বলেছেন, যে রং নয়, কোনো রং নয়, যারা ট্যালেন্টেড তারা অবশ্যই কাজ পাবে। এবং সেই জন্যই পাপিয়া অধিকারী, রুদ্রনীল, রূপাদি এবং হিরণ 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং টলিগঞ্জের বিধায়িকা হিসেবে পাপিয়াদি অলরেডি যে শুদ্ধিকরণ করেছেন গঙ্গাজল ছিটিয়ে, তাকে আমি সাধুবাদ জানাই। এবং আমরা দেখতে পাবো যে পরবর্তী 6 মাস এবং 1 বছরের মধ্যে কিভাবে টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ভালো মানুষ, যারা খেটে পরিশ্রম করে, যারা টেকনিশিয়ানস, তারা কাজ পায়, তারা তাদের প্রাপ্য টাকা পায়। এবং এইভাবেই কাজ এগিয়ে চলে, এটাই আশা রাখবো।